দীনেশ ত্রিবেদীর ভারতের সে রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং তিনি মন্ত্রীর পদমর্যাদাধারী। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের সাথে বৈঠকের পরে সোজা তিনি চলে গেলেন, সেই সন্ধ্যায় বাড়াতেই চলে গেলেন তিনি দিল্লিতে। বিষয়টা অবশ্যই গভীরভাবে খতিয়ে দেখার বিষয় আছে। খতিয়ে দেখার বিষয় মানে এটা অবশ্যই এটা একটা রাজনীতির যারা সরে সরে জানে তারা বুঝে ফেলতে পারে যে এখানে কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা দেখতে পেলাম গত 15 দিনে এই যে বাংলাদেশের রাষ্ট্রদূত, ভারতে মানে বাংলাদেশস্থ ভারতীয় রাষ্ট্রদূত, এমনকি ভারতে থাকা রাষ্ট্রদূত, দক্ষিণ এশিয়া বিষয়ক আমেরিকান রাষ্ট্রদূত, তাদের যে আসা যাওয়া গত 15 দিন বা 1 মাসে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ যদি করি তাহলে দেখতে পারবো যে এগুলো সেই ধারাবাহিকতার অংশ। সুতরাং আপনি একজন রাষ্ট্রদূত এই দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পরে সরাসরি তার নিজের দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এখানে তো বহুবিধ বিষয় আলোচনা হবে, তাতে কোনো সন্দেহ নাই। আর সঙ্গত কারণেই আমরা ধরে নিতে পারি যে এখানে প্রধান আলোচনার বিষয় ছিল জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন। এটা তো সহজেই বোঝা যায়। এটা অনুমান করতে তো আর গবেষক হতে হবে না, এটা অনুমান করতে তো আর ডক্টরেট ডিগ্রি লাগবে না। কারণ বাংলাদেশের প্রসঙ্গে এখন বাংলাদেশ প্রসঙ্গ আসলেই শেখ হাসিনা প্রসঙ্গ আসবে। বাংলাদেশ প্রসঙ্গ আসলেই শেখ হাসিনার উপরে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বা যে তথাকথিত ক্যাঙ্গারু কোর্টে রায় দেওয়া হয়েছে সেই প্রসঙ্গ আসবে। বাংলাদেশ প্রসঙ্গ আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ সেই প্রসঙ্গ আসবে। বাংলাদেশ প্রসঙ্গ আসলে ছাত্রলীগ নিষিদ্ধ সেই প্রসঙ্গ আসবে, কোনো সন্দেহ নাই। ইভেন বাংলাদেশ প্রসঙ্গ আসলে ভারত বাংলাদেশের মধ্যে এইখানে জঙ্গিবাদ, মৌলবাদের উত্থান, এগুলো প্রসঙ্গ আসবে। বাংলাদেশ প্রসঙ্গ আসলেই এই মুহূর্তে আলোচনায় আসবে চায়নার সাথে বাংলাদেশের কি দহরম মহরম, আমেরিকার সাথে কি দহরম মহরম, ইরানের সাথে কেমন দহরম মহরম, পাকিস্তানের সাথে কেমন দহরম মহরম, সেটা প্রকাশ্য গোপনে সবগুলো চলে আসবে, কোনো সন্দেহ নেই। তো এগুলো বিশদভাবে এগুলো আলোচনা হয়েছে এবং আরো হবে। এটাই যে শেষ তা কিন্তু নয়। আপনি দেখেন যে যেটা আমরা ফটোকটা আপনি দেখালেন যে তার দেশের প্রধানমন্ত্রী দেখেন 24 ঘন্টা ব্যবধানে এক দেশ থেকে গিয়ে আর তার নিজের দেশের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা। তার মানে তাকে ব্রিফিং করবেন। ফোনে তিনি কথা বলেন, এই ঝুঁকি নেননি, বক্তব্য স্পষ্ট। তো স্পর্শকাতর বিষয় রয়েছে যে তিনি ফোন করবেন না, কারণ ফোনে আড়ি পাতা হতেই পারে। বাংলাদেশ আড়ি পাততে পারে, অন্য দেশ আড়ি পাততে পারে, বা পৃথিবীর বিভিন্ন দেশ আড়ি পাততে পারে। অর্থাৎ দীনেশ ত্রিবেদীজির যে ভারতে চলে যাওয়া, দিল্লিতে যাওয়া এবং দিল্লিতে গিয়ে তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে বৈঠক, এটা আমাদেরকে না সারা পৃথিবীর জন্য একটা মেসেজ যে সেখানে গভীর আলোচনা হচ্ছে। কি আলোচনা হচ্ছে আমরা হয়তো কিছু অনুমান করতে পারবো, অনেকাংশে অনুমান করতে পারবো না যতক্ষণ না ঘটবে। সেখানে তার আলোচনা বিষয়টা এতই গভীর যে তাদের একক আলোচনা করতে হয়েছে। মানে কত গভীর হলে এটা সম্ভব? প্রথমত তিনি ইচ্ছা করলে তারেক রহমানের সাথে কি আলোচনা হয়েছে, আমেরিকান রাষ্ট্রদূতের সাথে কি আলোচনা হয়েছে তিনি ফোনে বলতে পারতেন। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের মুসলেকার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কি আলোচনা তিনি বলতে পারতেন ফোনে, কিন্তু তা বলেননি। কেন বলেননি? তার মানে বিষয়টা আরো গভীরে। এই গভীরতা আরো গভীরে চলে গেছে যখন আমরা দেখলাম যে তার দেশেও শুধু প্রধানমন্ত্রীর সাথে তার সাক্ষাৎ। তার মানে গভীর আলোচনা হচ্ছে। আলোচনা সাধারণ আলোচনার মধ্যে এখন আর নেই। সেটা বাংলাদেশের সাথে অন্য দেশের প্রতিরক্ষা চুক্তি, যেমন বাংলাদেশ এখন ওই যে 14 দেশের যে জোট আছে, যেখানে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব সহ আরো মোট 14টা মুসলিম দেশের সাথে যে চুক্তি হয়েছে, এটা নিয়ে আলোচনা হবে। তারপরে গঙ্গার পানি চুক্তি রিনিউ করার সময় হয়ে গেছে, এই বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে, কারণ বাংলাদেশের স্থিতিশীলতার উপরে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার উপরে অনেক কিছু নির্ভর করে, ভারতের নিরাপত্তা। এটা তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করবে, কোনো সন্দেহ নেই। সবচেয়ে এখানে যেটা আলোচ্য বিষয় আমরা মনে করতেছি যে আপনি যেটা অনেকেই মনে করতেছে যে তার মৃত্যুদণ্ডাদেশ, তার উপর যে ক্যাঙ্গারু কোর্ট সেটা স্থগিত করবে। কেউ কেউ মনে করতেছে যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। কেউ মনে করতেছে ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। অলরেডি আমরা একটা সিমটম পাচ্ছি, যেমন যে মুসলেকা প্রতিমন্ত্রী একটা আছে তারেক রহমানের উপদেষ্টা, যাকে আমি পেতিপাড়া বলি, তারেক রহমানের যে পাড়াটা আছে, যাকে দিল্লি এয়ারপোর্ট থেকে তাকে নেশৌরি বা গাজাঘর বলে ফেরত দিয়েছিল, হেসাঘর বলে, তিনি প্রথমে কি বললেন যে 5ই আগস্ট জননেত্রী শেখ হাসিনার তার ভাষণে যারা শেয়ার করেছে, কমেন্ট করেছে, লাইক দিয়েছে,
তাদেরকে নাকি আইনের আওতায় আনা হবে। আমরা এটা শুনলাম। তার আগে আমরা তার বক্তব্য শুনলাম শেখ হাসিনাকে পারলে ধরে এনেছে ফাঁসিতে ঝুলায় দেয়, এরকম তার বক্তব্য। কিন্তু আমরা 24 ঘন্টা পরেই শুনলাম যে যদি সীমিত আকারে শেখ হাসিনার খবর প্রকাশ করে তাতে তারা আপত্তি নেই। সুর পাল্টে গেল। ঠিক তার 48 ঘন্টা পরে, মানে টোটাল 72 ঘন্টা পরে আমরা শুনতে পেলাম এই মান্না ভাইয়ের পেতিপাড়া, তারপর তারেক রহমানের পাড়া, সে বলল যে যদি শেখ হাসিনা আসেন তাহলে তারা আইনগত সকল সুবিধা পাবেন, নিরাপত্তা পাবেন। সুরটা কেমন যেন চেঞ্জ হয়ে গেল। এই যে আপনি পরিবর্তনটা দেখতেছেন, এই পরিবর্তনটা তো একদিনে হয় নাই, এমনি হয় নাই। ওই যে আমেরিকান রাষ্ট্রদূত, যেটা তাদের আসল খুঁটি, কারণ সব পাঠা তো খুঁটির জোরে কুদে। তো বাংলাদেশের যারা এখন এই মুহূর্তে আমার ভাবির পোলা, জামাত, হেফাজত, বিএনপি, চামরানা পীর সহ যারা এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে নাচানাচি, কুদাকুদি, যারা নিজেদের জুলাই সন্ত্রাসী দাবি করে, তাদের ভাষাতে তারা জুলাই বিপ্লবী, মহান নেতা তারা, মুক্তিযোদ্ধাদের চেয়ে বড় বড় নেতা। আজকাল তাদের বিমানের টিকিট অর্ধেক, তারা আবার কোটাতে চাকরি নেয়, অথচ এরা সারাদিন কোটা না হেডা, কোটা না হেডা এগুলো বলে আসছে যে কোটা দেওয়া যাবে না, কোটা খুব খারাপ। কিন্তু এখন তারাই আবার কোটাতে চাকরি নিতেছে, কোটাতে বিমানের টিকিট অর্ধেক। আমি বুঝতে পারলাম না যে বেকার পোলাপান যারা থাকতো শিবিরের মেসে, চড়তো লোকাল বাসে, তারা কোথায় যাবে বিমানে চড়ে? দালমে কুচকালা হয়, অপ্রাসঙ্গিক ভাবে হলো কথাটা আনতে হয়। তো এই যে যে পরিবর্তন আপনি দেখতেছেন, হঠাৎ করে তাদের পরিবর্তন, বিমানে টিকিটের আলাপ উঠতেছে, এটাও তো একটা কারণ। এরা কেন বিমানের টিকিট নিয়ে চলে যাবে? তারা কি কারণে? তারা তো দেশে নাকি তারা বিপ্লব ঘটিয়ে দিয়েছে, তারা এখন দেশ গড়বে। কালকে যদি আওয়ামী লীগের পক্ষের মানুষগুলো ক্ষমতায় যায়, আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষমতায় আসতে পারে, তাহলে তো আওয়ামী লীগের তরুণ এবং সিনিয়র যারা আছে সবাই ঝাঁপিয়ে পড়বে দেশ দেশ উন্নয়নের জন্য বা দেশের বিভিন্ন কাজ করে। তারা তো চলে যাবে, এই চিন্তা তারা করবে না। হঠাৎ করে এদের বিমানের টিকিট অর্ধেক কেন লাগলো? তার মানে এখানে ওই যে আবার রয়ের প্রধান আসলো, আপনারা দেখেছেন রয়ের প্রধান। আমরা সারা জীবন শুধু রয়ের কথাই শুনলাম, র কোনোদিন দেখি নাই। আমাদের কি সৌভাগ্য, এবার আমরা রয়ের প্রধানকেই দেখলাম, আমাদের সৌভাগ্য হয়ে গেল। সবচেয়ে আজব ব্যাপার, যারা সারাদিন রয়ের বিরোধিতা করে, ররে খুঁজে এখন রয়ের প্রধান হিসেবে বাংলাদেশ থেকে ঘুরে গেল, আমরা একটা প্রতিবাদ করতে দেখলাম না, মিছিল দেখলাম না, মানববন্ধন দেখলাম না। অথচ এটা যদি আওয়ামী লীগের আমলে ঘটতো, ফরিদ ভাই এই তাহলে প্রসঙ্গে দেখতেন একটু মিছিল বলি। গায়ে পড়তো। আপনি যে বললেন ডাক্তার জাহিদুর রহমানের প্রসঙ্গ আনলেন। ডক্টর জাহিদুর রহমান বললেন এই যে ভারতের বিদেশ গোয়েন্দা সংস্থা র, তাদের বাংলাদেশ সফর এটা নিয়মিত সফরের অংশ। কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিগত অন্তত 20 বছরের ইতিহাসে কখনো ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রধান বাংলাদেশে এসেছেন এমন রেকর্ড কি আছে? উনি তো বললেন যে নিয়মিত সফরের অংশ। 25 বছর তো আপনি বললেন, 40 বছর আসছে কি? আমি তো শুনি নেই, আমি তো শুনি নেই। আপনি কোনোদিন শুনেছেন যে ভারত বাংলাদেশের রয়ের প্রধান আসছে? আপনার মনে পড়ে কি? তাহলে আপনার আমার মনে পড়ে না মানে কি? 40-50 বছরও আসে নাই, মানে এ যাবৎকালেও আসে নাই, মানে আসেই নাই কোনোদিন। এখন তো তাদের মুখে দেখেন, যেখানে ভারতের প্রধানমন্ত্রী তার আসলেই দেশে মানে মিছিল হয়, মিটিং হয়। বিষয়ের ভিতরে কিছু একটা কিন্তু আছে, যেটাকে আমাদের দেশে লোকালি এইভাবে বলে যে জি জি একদিকে জি সার্জিও গোর আসলেন, আপনার আলোচনার শুরুতেই বলছিলেন যে সার্জিও গোর আসলেন, সার্জিও গোরের সাথে আনঅফিসিয়ালি দীনেশ ত্রিবেদীর একটা বৈঠক হয়ে গেল। সে বৈঠক নিয়ে বাংলাদেশের ভিতরে কতিপয় রাজনৈতিক নেতারা আপত্তিও করেছেন, সমালোচনাও করেছেন বিরোধী দলের পক্ষ থেকে। মানে এটা আনঅফিসিয়ালি যেভাবেই হোক, জি ঠিক এরপরেও কিন্তু দীনেশ ত্রিবেদী ভারতেই গিয়েছিলেন ওই মিটিং এর পরে। এখন জি পররাষ্ট্র উপদেষ্টার সাথে পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে করলেন, এরপরে তিনি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেই তিনি উড়াল দিলেন আবার দিল্লি। জি এখানকার আরো মেসেজ, দুইটা এখানকার সিগন্যাল, আরো দুইটা এখানকার আরো পরিস্থিতি দুইটা ব্যাখ্যা করার জন্য হয়। গত 24 ঘন্টা আরো দুইটা মজার তথ্য আমরা পেয়েছি। একটা হলো সুবীর ভৌমিকদা, ভারতের প্রখ্যাত সাংবাদিক, বহুভাষী ভাষাবিদ, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবীও বটে। সুবীর ভৌমিক কি বললেন যে এই সালাউদ্দিন রয়ের পায়ে ধরে 7 বছর ভারতে থেকেছে, শিলংয়ে থেকেছে। তিনি সেটা প্রকাশ্যে এসে বলেছেন যে মিস্টার সালাউদ্দিন, আপনি কি রয়ের পা ধরে শিলংয়ে থাকেন নাই যে আমাকে বাংলাদেশে, তাকে যেন বাংলাদেশে পাঠানো না হয়? আমাকে তিনি বলেছিলেন যে আমাকে বাংলাদেশে পাঠালে র্যাব দিয়ে গুলি করে মেরে ফেলবে। রয়ের পা ধরে এই আজকের মুসলেকা শিলং সালাউদ্দিন সেখানে থেকেছে।
সুবীর ভৌমিকতা স্পষ্ট বারবার তার ভিডিও আপনি দেখতে পারেন। এই একটা খবর। আর একটা মজার খবর হচ্ছে যে জামাতের সাথে রয়ের প্রধানের গোপন বৈঠক হয়েছে। এটাও মোটামুটি বাজারে চাওর হয়ে আছে। তো দাল মে কুছ তো কালা হায়, পর্দার পিছে চলিকে পিছে মানে চলিকা আগে পর্দার কুছ তো হুয়া। পিছনে অনেকে পর্দার, আমরা যখন একটা এই নাটক করি মঞ্চে, তো কজন 10-12 জন তারা অভিনয় করে, আসে যায়, কিন্তু পর্দার পিছনে 30-40 জন থাকে হ্যাঁ, ওই ইয়েস, শোটাকে প্রাণবন্ত ইয়েস, করে রাখার জন্য। করার আমার জন্য। মনে জি, হচ্ছে জি। পর্দার সামনে আমরা নিউজ করছি, আলোচনা করছি, আরেক পক্ষ ব্রিফিং করছে কিছু একটা, জনগণকে কিছু একটা বোঝানোর জন্য, কিন্তু পর্দার অন্তরালে অনেকেই অনেকভাবে জি। কাজ করছে। এর মধ্যে কূটনীতি আছে, দেশি বিদেশি গোয়েন্দা বিভাগ আছে, এই তো। এবং এটা কোন দিকে আসলে শেষ পর্যন্ত যাচ্ছে। এবার আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হলো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে টানা 2 দিন বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত, ওই যে দক্ষিণ ও মধ্য জি, এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বিশেষ দিন। প্রশ্ন হলো, এই যে ভারত আমেরিকা কি হাত মিলালো, কি প্রভাব পড়বে বাংলাদেশে? ফরিদ ভাই যদি একটু ব্যাখ্যা করেন, আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে অ্যাঙ্গেল গুলো। জি। জি, ধন্যবাদ আপনাকে আবারও এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। শুনেন, 25 সালের প্রথম দিকে 2025-এর প্রথম দিকে আমি বললাম যে এখন যত কিছুই আপনারা দেখেন না কেন, এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের সাথে আমেরিকার সম্পর্ক আবারও গভীর হবে এবং আগের চাইতে গভীর হবে। এটা বলার কারণে অনেকে হাসাহাসি করত। কিন্তু এগুলো হিসাব। এগুলো একেবারেই সাধারণ হিসাব। তার কারণ কি? কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বৃহত্তর একটি দল। অনেক বড় সংগঠন। ছাত্রলীগ একটি বড় সংগঠন। এটাকে আপনি নিষিদ্ধ করে বেশি দিন রাখতে পারবেন না। কারণ এই সংগঠনকে তো আপনি সন্ত্রাসী সংগঠন আল কায়েদা বা হিজবুল্লাহ এদের মতো নিষিদ্ধ করতে পারবেন না। এই সুযোগ নাই। কারণ তাদের সেই রেকর্ড নাই। এটা রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটাকে আপনি কতদিন নিষিদ্ধ করে রাখবেন? নাম্বার 1। নাম্বার 2, তারেক রহমানকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এই 140 থেকে 50 কোটি ভোক্তার দেশ, আই মিন 140 থেকে 50 কোটি মানুষের দেশ, ভারতের মতো এত বড় একটা দেশের সাথে বাণিজ্য সম্পর্ক নষ্ট করবে আমেরিকা? প্রশ্নই আসে না। কারণ যদি এইখানে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ রাখে, যত খারাপ করবে, ভারত ধীরে 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 চায়নার দিকে যাবে। বক্তব্য পরিষ্কার। আবার চায়না যদি বেশি ধাক্কাধাক্কি করে, তাহলে ভারত আমেরিকার দিকে চলে যাবে। এখানে একটা ব্যালেন্স আনবে। ব্যালেন্স আনার জন্যই কিন্তু চায়নার সাথে যে ভারতের এত বিরোধ, এই ভারত কিন্তু এখনো কিন্তু চায়না অনেক বড় পার্টনার এই ব্যবসায়িকভাবে। চায়নার সাথে তার ভারত ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলার তারা ব্যবসা করতেছে 2 দেশ। তাহলে চায়নার সাথে যদি ভারতের মানে অলিখিত হলেও শত্রু রাষ্ট্র হচ্ছে চায়না। সে চায়নার সাথে যদি ভারত সম্পর্ক রাখে, তাহলে আমেরিকার সাথে রাখবে না? আবার আমেরিকা, সে তো আমেরিকা তো পুঁজিবাদী রাষ্ট্র। ব্যবসা তার জন্য দরকার। তাহলে সে কি চাইবে যে রাশিয়ার চায়না কেন্দ্রিক হয়ে থাকুক ভারত? এত বড় মার্কেট, এত বড় দেশ সুযোগ হাতছাড়া হয়ে যাবে আমেরিকার কাছ থেকে? আমেরিকা তা চাইবে না। তো এখানে 2-2 4। তাহলে আমেরিকা কি করবে? ভারতের মার্কেটটা চাইবে। সোজা কথা। 2টা কারণে চাইবে। একটা হলো তার নিজের দেশের ব্যবসার জন্য, আরেকটা হলো ভারত যাতে চায়নামুখী না হয় সেই কারণ। আরেকটা কারণ হচ্ছে যে চায়না যাতে এককভাবে ব্যবসা না করতে পারে ভারতে। তার জন্য এখানে আমেরিকা অবশ্যই আসবে, সম্পর্ক স্থাপন করবে। আর আমেরিকার সাথে যখন ভারতের সম্পর্ক পুনঃস্থাপন হবে, তখন সঙ্গত কারণেই ভারত শেখ হাসিনা প্রসঙ্গ আনবে। সোজা হিসাব। তখন আমেরিকাকে বলবে ভারত যে দিল্লির চোখে যেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে এবং বাংলাদেশকে দেখা হয়, যেটা রাশিয়া বহু আগে বলে ফেলেছে। রাশিয়াকে যখন প্রশ্ন করা হলো যে বাংলাদেশ সম্পর্কে তাদের প্রতিক্রিয়া কি, 2019 নাকি 20 সালে এই ধরনের কথা হয়েছিল, তখন রাশিয়া কি বলেছিল? যে আমরা ভারতের চোখে, দিল্লির চোখে বাংলাদেশকে দেখি। ও তো পরিষ্কার। তো এখনো তো আমেরিকার দশা তাই হবে। তাকে দিল্লির চোখে বাংলাদেশকে দেখতে হবে। আমেরিকার যা করার, যে সর্বনাশ বাংলাদেশে করার তা করে ফেলেছে। চুক্তি তারা করে ফেলেছে। আপনি তো এই চুক্তি বাতিল করতে পারবেন না। আর এই চুক্তি যদি আওয়ামী লীগ সরকার ধরেন ক্ষমতায় আনলো, আওয়ামী লীগকে বসাইলো, আওয়ামী লীগ এই চুক্তি বাতিল করলো না, কি করতে পারবে এরা?
চুক্তি তো সাইন তো জামাত করে এসেছে, সাইন তো আমার ভাবির পোলারা করে এসেছে, সাইন তো এনজিও গ্রাম সরকার আদম ব্যাপারে সরকার করে এসেছে, সাইন তো জামাত বিএনপি সবাই করেছে। আপনি তো তখন আওয়ামী লীগকে দুষতে পারবেন না। যা করে তা তো আমেরিকা করে ফেলেছে। তাদের এইখানে শেখ হাসিনার রিজিম উল্টানোর কথা ছিল, তারা উল্টিয়েছে। এখন আবার যদি বসিয়ে দেয়, শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের সরকার পুনর্স্থাপন হলে এই চুক্তি তো বাতিল করবে না, মনে করেন করবে না, ধরে নিলাম যদি করার সম্ভাবনা আছে, কিন্তু ধরে নিলাম ক্ষমতার সাথে তারা করবে না, কেউ কিছু করতে পারবে না। তো আমেরিকার সঙ্গত কারণে এখন ভারতের সাথে তারা একটা বোঝাপড়ার মধ্যে থাকবে, গিভ অ্যান্ড টেকের মধ্যে থাকবে। তো এটা পরিষ্কার, গিভ অ্যান্ড টেকের মধ্যে গেলে নিঃসন্দেহে আওয়ামী লীগের ব্যাপারে অবশ্যই ভারত কথা বলবে। বাংলাদেশ এক পৃথিবীতে একমাত্র রাশিয়া আর ভারত তারা কখনো বন্ধুর সাথে বেইমানি করে নাই। আপনি দেখেন রাশিয়ার যারা বন্ধু সবসময় তার পাশে থেকেছে, ভারতও যাকে বন্ধু মনে করে সবসময় তার পাশে থেকেছে। এই যে রাশিয়ার ব্যাপারে ভারতকে এত প্রেশার দিল আমেরিকা, কত রকম প্রেশার দিল, শেষ মুহূর্তে তেলচোরা পার্টি লাগাই দিল, যখন কোনো আন্দোলন কোলাইলো না, যখন অখিলেশ যাদব, তৃণমূল, তারপর কংগ্রেস এদের দিয়ে কিছুই করতে পারলো না, পাঞ্জাবের কৃষকদের দিয়ে আন্দোলন করে কাজ করাইতে পারলো না, মুসলমানদের দিয়ে কিছু করাইতে পারলো না, তারপরে তেলচোরা পার্টি নামাই দিল কয়েকদিন আগে, তাও কাজ হইল না, বুমেরাং হয়ে গেল। তো এখন কি করবে? তাদের আলোচনার মাঝখানে আসতেই হবে। তখন সঙ্গত কারণেই বাংলাদেশ নিয়ে কথা উঠবে। আর ভারত যেহেতু পরীক্ষিত বন্ধু, বাংলাদেশেরও পরীক্ষিত বন্ধু, আওয়ামী লীগেরও পরীক্ষিত বন্ধু, তো সঙ্গত কারণেই বোঝাই যাচ্ছে তার স্বার্থে কাজ করবে। যেমন রাশিয়া ভারতের পক্ষে কাজ করেছে, ভারত ও রাশিয়ার পক্ষে এত চাপ দেওয়ার পরেও রাশিয়ার বিরুদ্ধে টু শব্দটি একটা বাক্য তারা কোনোদিন ব্যবহার করে না আজ পর্যন্ত। অনেক ঝুঁকি নিয়েছে, কিন্তু শেখ হাসিনার ব্যাপারে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে, তাকে অতিথি হিসেবে রাখার কারণে বাংলাদেশ থেকে যেই ধরনের বাজে কথা ভারতের সম্পর্কে, ভারত সরকার সম্পর্কে বলা হয়েছে, তারপরে ভারত চুপ, কারণ তারা বন্ধুকে রক্ষার্থে যা করতে হয় তারা তা করবে এবং করতেছে, যেমন রাশিয়া করে। তো এখন ভারত বাংলাদেশ প্রসঙ্গে আমেরিকাকে একটা সমঝোতার মধ্যে আসবে, সেটা অনেক কিছুই করতে পারে। সেটা হতে পারে আওয়ামী লীগের উপর নিষিদ্ধতা তুলে নেওয়া, শেখ হাসিনাকে গতানুগতিক রাজনীতি করতে দেওয়া, অথবা সরাসরি আন্দোলন, আবার নতুন কোন আন্দোলন, নতুন কোন জেনজি আন্দোলনও ঘটে যেতে পারে, অথবা বাংলাদেশে এই মুহূর্তে একটা স্যাবোটাজ ঘটিয়ে সামরিক সরকার এনে আবার একটা মধ্যবর্তী নির্বাচন আসতে পারে, বহুবিধ কিছু করতে পারে, আমরা এখনো জানি না। ওই যে বললেন যে সার্জিও গোর আসার পরেই তারপরে দেখলাম রয়ের প্রধান আসলো, রয়ের প্রধান আসা এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। এবং তারপরেই দেখলাম যে এই যে জঙ্গি ঠঙ্গি ধরা শুরু করে দিয়েছে শুনলাম,